আসসালামু আলাইকুম। সার্ভিং ৩ চ্যাপ্টার ২। গত ভিডিওতে চ্যাপ্টার ১ নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে চ্যাপ্টার ২ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আগের ভিডিওতে আমরা শিখছিলাম একটা বাগের বিভিন্ন অংশ এবং তাদের বের করার বিভিন্ন সূত্র। ওইটা যদি আমি আরেকবার দেখাই দিই, মানে রিভাইজ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা রাস্তা সরলভাবে কৌণিকভাবে মিলিত হয়েছে। এখানে একটা রাস্তাকে যদি একটু বাড়ায় দিই, তাহলে এখানে আমরা যে কোণটা পাই সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমরা ফাই দিয়ে প্রকাশ করছিলাম এই প্রতিসরণ কোণ। আর এখানে এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। এই কেন্দ্রীয় কোণকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করছিলাম, প্রমাণ করছিলাম এটা সমান সমান এইটা, একটা প্রমাণ করছিলাম। তারপরে এটা হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। এখান থেকে এটা যদি T1 বিন্দু হতো, এটা T2 বিন্দু, এই T1 T2 এই বিন্দুটা, এই দূরত্বটা হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। এটাকে আমরা ছোট এল দ্বারা প্রকাশ করতাম। এটার দৈর্ঘ্য ছিল 2πr ডেল্টা ডিভাইড বাই 360। এখন আর এর মান যদি মিটারে হয় তাহলে এটার এককটাও মিটারে হবে। এটা সমান সমান লেখা যায় পাই আর ডেল্টা ডিভাইডেড বাই 180 মিটার। 2 দিয়ে 360 এর কাটবে। এটা হচ্ছে দীর্ঘ জে। দীর্ঘ জে আমরা বড় হাতের এল দ্বারা প্রকাশ করতাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 2r সাইন ডেল্টা বাই 2। এখানে এটা যদি এফ বিন্দু হয় তাহলে T1F অথবা T2F, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্যকে আমরা TL দ্বারা প্রকাশ করছিলাম এবং এটার সূত্র ছিল R10 ডেল্টা বাই 2। আরেকটা প্রমাণ করছিলাম কি, এই যে মোট স্পর্শক কোণ, এটাকে আমরা গামা ধরলে আমাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে এই গামার দ্বিগুণ, অর্থাৎ এই গামা হচ্ছে ডেল্টার অর্ধেক। এই প্রমাণগুলো আমরা আগের ক্লাসে দেখছিলাম। এখন এই ক্লাসে দেখব রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন। রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন মানে হচ্ছে আমরা সরজমিনে শিকল অথবা ফিতা দ্বারা একটা বাঁক সংস্থাপন করব। এই শিকল আর ফিতা ব্যবহার করে বাঁক সংস্থাপন করাটাই হচ্ছে রৈখিক পদ্ধতিতে বাঁক সংস্থাপন করা। তাহলে রৈখিক পদ্ধতিতে 4টা পদ্ধতিতে বাঁক সংস্থাপন করা যায়। 1 নম্বর পদ্ধতি হচ্ছে দীর্ঘ জে থেকে অফসেট নিয়ে। দীর্ঘ জে থেকে অফসেট নিয়ে। দীর্ঘ জে থেকে অফসেট নিয়ে কিভাবে করতে হয়, এটা হচ্ছে আমাদের দীর্ঘ জে। এই দীর্ঘ জের মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। প্রথমে আমরা দীর্ঘ জে এই সূত্র দ্বারা আমরা বের করতে পারবো। তারপর আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। আর অফসেট মানে হচ্ছে কি, অফসেট মানে হচ্ছে দুইটা বিন্দুর লম্ব দূরত্ব। এ বিন্দু, এ হচ্ছে বি বিন্দু, এই দুই বিন্দুর লম্ব দূরত্বটা হচ্ছে কি অফসেট। ঠিক আছে, তাহলে আমরা যদি এই মধ্যবিন্দু চিহ্নিত করি, এই সাইডে আমরা x মিটার দূরত্বে 5 মিটার দূরত্বে এটা অফসেট নেব। অর্থাৎ আমরা এই বিন্দুতে দাঁড়ায়া, এই বাঁকটা তো আমাদের থাকবে না, এই বিন্দুতে দাঁড়ায়া এই বাঁকটা কোথায় হবে তার এই বাঁকের উপর একটা অফসেট নিব। তারপর আবার এখান থেকে আরেকটু এই সাইডে সরে এখানে একটা অফসেট নিব, এখান থেকে আরেকটু সরে এখানে একটা অফসেট নিব। তাহলে আমরা এই দূরত্বগুলো যখন আমরা পাবো তখন এইখানে, এইখানে, তারপরে এইখানে, এখানে খুঁটি পুঁতবো। খুঁটি পুঁইতা তারপরে এইখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিলে আমাদের বাঁক সংস্থাপন করা হয়ে যাবে। তাহলে এই মধ্যবিন্দু থেকে ডানে অথবা বামে 1 মিটার দূরত্ব নিয়ে আমরা উপরের দিকে অফসেটগুলা বের করব। এইভাবে বের করে তারপরে মিলিয়ে দেব। আশা করি বোঝা গেছে। এখন এই যে দূরত্বটা বের করব, এটা তো একটা হিসাব নিকাশ করে বের করতে হবে। তাহলে যে সূত্রের মাধ্যমে দূরত্বটা বের করব সেই সূত্রটা এখন দেখাচ্ছি। এই যে এটা দুটা রাস্তা এখানে মিলে গেছে, এখানে বাঁক সংস্থাপন করব। এই বিন্দুটারে ধরি এ বিন্দু, সি বিন্দু, এটারে ও বিন্দু। এ ও হচ্ছে আর, আর সি ও হচ্ছে আর। এখন আমরা এটা মধ্যবিন্দু,
তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে L/2, আবার এটাও কি L/2, তাহলে এটা L/2, এটাও L/2। এখন এইটুকু দূরত্ব হচ্ছে x মিটার দূরত্ব নিয়ে আমরা কি করব, অফসেট নেব। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x। এখান থেকে আমরা অফসেটটা নেব কি সোজা উপরের দিকে। তাহলে এই যে যেটা আমরা বের করবো এটা আমরা ধরি y ধরতে পারি, বইয়ের মধ্যে ox ধরা আছে, আমি বোঝার সুবিধার্থে ox-ই ধরলাম, এটা ox। এখান থেকে আমি এখানে একটা লম্বটা নিই। এই লম্বটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব ox-ই হবে, ঠিক আছে। আমরা মনে করি যে লম্বটা এখানে কিউ বিন্দুতে ছেদ করছে, এটা কিউ বিন্দুতে ছেদ করছে। এখানে এই x দূরত্বে অফসেটটা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা আমরা পি ধরি, ঠিক আছে। এখন পি আর ও একসাথে যোগ করি। এখন এখান থেকে ত্রিভুজ পি ও কিউ থেকে পিথাগোরাসের অনুযায়ী কি লেখা যায়? আমরা জানি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, আর পি কিউটা অবশ্যই আর, কারণ পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কি ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ এর স্কোয়ার, বা আর স্কোয়ার সমান সমান ও কিউরে আমরা কি লিখতে পারি, ও কিউরে কি এখানে যে বিন্দুটা সেট করছে এই বিন্দুটার নাম আমরা দিলাম, ধরো এইচ দিলাম। তাহলে ও এইচ তারপরে যোগ এইচ কিউ এতটুক আর এতটুক যোগ করলে তো আমরা পুরাটা পাবো, ও কিউ পাবো, প্লাস এখানে গেছিল পি কিউ। এই যে পি কিউ, এই পি কিউর জায়গায় আমরা কি লিখতে পারি, এইটা কি আমরা এক্স দূরত্ব নিয়েছিলাম না, তাহলে এটাও কি এক্স দূরত্ব। তাহলে আমরা এই পি কিউর জায়গায় এক্স স্কোয়ার, বা আমি এটার এই পাশে রাখলাম, এক্সটার এই পাশে আনলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে ও এইচ প্লাস এইচ কিউ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা দুইটারে যদি রুট করে দিই তাহলে এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, ওইখানে রুট থাকবে। তাহলে ও এইচ প্লাস ও এইচ কিউ সমান সমান রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এই যে এইচ কিউ এটার মান কি ও এক্স না, এই যে এতটুকু দূরত্ব ও এক্স, তাহলে এইচ কিউ এর জায়গায় আমরা ও এক্স লিখবো, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ও এইচটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ও এইচ, বা ও এক্স সমান সমান আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই ও এইচটারে কি লেখা যায়, আমরা কি জানি এই যে এই সি বিন্দু একদম পরিধির যে বিন্দুটা, এই পরিধির বিন্দু থেকে এইচ পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা কি বলতাম, বার সাইন বলতাম, ঠিক না। এই যে এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, এটাকে আমরা বার সাইন বলি। আর এই যে এইখান থেকে একদম ছেদবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা সেটাকে আমরা বলি বাঁকের গভীরতা। তাহলে সি থেকে যদি বার সাইন হয় তাহলে আমরা ও এইচ এর মানটা কি লিখতে পারি, এই পুরাটা যদি আর হয়, আর থেকে আমরা বার সাইন বিয়োগ করলে আমরা এই ও এইচ এর মানটা পাবো। তাহলে আমরা ও এইচ এর জায়গায় আমি আর মাইনাস বিএস লিখলাম। আশা করি এতটুকু বোঝা গেছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এখানে আরেকটা ত্রিভুজ, এই যে ও এ এইচ, এই ত্রিভুজের এখানে 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে এখন আমরা ত্রিভুজ ও এ এইচ থেকে কি লিখতে পারি, একইভাবে অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে আর, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার এই যে এটা, তাহলে ও এইচ স্কোয়ার আর ভূমি হচ্ছে এ এইচ প্লাস এ এইচ স্কোয়ার। এখন আর স্কোয়ার বা আর স্কোয়ার সমান সমান ও এইচ এর মান কি, ও এইচ এটার মান আমরা কি লিখতে পারি, এ ও এইচ সমান সমান কি আর মাইনাস বিএস লেখা যায় না, তাহলে আর মাইনাস বিএস হোল স্কোয়ার প্লাস এ এইচ মানে কি L/2 না, এতটুকু L/2 আর এতটুকু L/2,
তাহলে l/2 এটার হোল স্কোয়ার, বা এটা এই পাশে রাখলাম, এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে r স্কোয়ার মাইনাস l/2 হোল স্কোয়ার সমান সমান r মাইনাস bs হোল স্কোয়ার। রুট করে দিলে কি পাই আমরা, r মাইনাস bs সমান সমান রুট ওভার r স্কোয়ার মাইনাস l/2 এর হোল স্কোয়ার। এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে এই যে এখানে r মাইনাস bs মান আমি এখানে বসাই দিলে আমরা ox এর মান পেয়ে যাব। অতএব ox সমান সমান রুট ওভার r স্কোয়ার মাইনাস x স্কোয়ার রুট মাইনাস এই bs r মাইনাস bs এর মান কিন্তু আমি এখানে বের করছি, তাহলে এটা মান আমি বসাই দিই r স্কোয়ার মাইনাস l/2 এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই যে অফসেটের মান। তাহলে অফসেটের মানটা আমরা কিভাবে বের করব, এখন আমরা বাঁকের দিকে তাকিয়ে দেখবো যে এখানে আমরা r এর মান ব্যাসার্ধ জানি, l এর মানও আমরা জানবো, আমরা সূত্র প্রথম অধ্যায়ে বের করছিলাম। এখন x এর মানটা আমরা কি জানি না শুধু, তাহলে x এর মানটা কিভাবে জানবো, x এর মানটা হচ্ছে যে এই বাঁক সংস্থাপন করতে যাবে সে বলে দিবে যে 5 মিটার পর পর অফসেট নাও, তখন x এর মান 5 হবে, তারপরে পরের অফসেটটা হবে 10, পরের অফসেটটা 15, তখন এখানে 5 মিটার 10 মিটার পর পর অফসেট নিলে আমরা এই যে এখানে আমি সরজমিনে কিভাবে আঁকতে হবে সেটা বলে দিতেছি। প্রথম এই দীর্ঘজের মধ্যবিন্দু চিহ্নিত করে ডান দিকে অথবা বাম দিকে 5 মিটার পর পর বা 10 মিটার যেটা বলে দেবে সেই অনুযায়ী এখানে এই 3 4 5 জায়গায় আমরা বসায়া এদিকে অফসেট নিব, কারণ এই ও এক্স এর মান কিন্তু আমরা সূত্র দিয়ে বের করছি। তখন এক্স এর মান এই সূত্রের মধ্যে আমরা 5 মিটার বসাইলে এই সাইডে 5 পাবো, এই সাইডে 5 মিটার দূরত্বে আমরা অফসেট পাবো, তাহলে এই দূরত্বটা আমরা পাবো, এই একটা দূরত্ব পাবো, এখান থেকে একটা দূরত্ব পাবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো, তারপরে এটা পুরাটাই ভাবে মিলিয়ে দিলে একইভাবে এদিকে 5 মিটার দূরত্বে যা পাবো এদিকে 5 মিটার দূরত্বে তাই পাবো। তাহলে এক সাইডে আমরা হিসাব করলে আরেক সাইডে আমরা এইভাবে বসায় এই পুরাটা আমরা যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে, আমাদের বাঁক সংস্থাপন হয়ে যাবে। এইটাই হচ্ছে দীর্ঘ জে থেকে অফসেট নিয়ে। এখন দেখবো স্পর্শক থেকে অফসেট নিয়ে। স্পর্শক থেকে অফসেট নেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে তির্যক ভাবে আর একটা হচ্ছে লম্ব ভাবে। তির্যক ভাবে কিভাবে, এটা যদি স্পর্শক হয়, এটা হচ্ছে আমাদের বাঁক, এটা যদি স্পর্শক হয় তাহলে এখান থেকে কেন্দ্র, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, তাহলে কেন্দ্রের দিকে যদি আমি ধরো এটা হচ্ছে আমাদের T1 বিন্দু, স্পর্শক প্রথম বিন্দু, এটা T2 বিন্দু। এখন এখান থেকে আমি x মিটার দূরত্ব নিলাম, x মিটার দূরত্ব নিয়ে এভাবে এই যে অফসেট নিতে হবে এখানে, আর আমার এই অফসেটটা মূলত থাকবে হচ্ছে কেন্দ্রমুখী। আবার এখান থেকে এভাবে অফসেট নিব এটুটুক, আর এইটার দিকটা থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। আবার এখান থেকে নিব, এটার দিকটা থাকবে কেন্দ্রের দিকে। এই যে আমি যে সলিড যে দাগগুলো দিতেছি এগুলো হচ্ছে আমাদের অফসেট, আর এই ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি যে আমাদের দিকটা হচ্ছে এই কেন্দ্রের দিকে। আবার একইভাবে এখান থেকে নিব, যতটুকু দূরের থেকেই নেই আমরা এই অফসেটটা আমাদের লাগবে, আর আমাদের দিকটা থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। এটা হচ্ছে স্পর্শক থেকে অফসেট নিয়ে আমরা বাঁকটা তৈরি করব। আমরা যদি এখান থেকে মাপ নেওয়া সম্ভব না হয় তখন আমরা এখান থেকে মাপ নেব, এখান থেকে আমরা এই কেন্দ্র বরাবর মাপ নিয়ে কতটুক নিব, এতটুক নিব। তাহলে আমি যদি এখান থেকে এতটুকের মানটা জানি, আর আমি যদি চেনটা এই কেন্দ্রের দিকে বসায় রাখি, তাহলে এই চেন বরাবর আমি এটা ধরো 10 মিটার হলো, তাহলে এখানে এসে আমি একটা লাঠি বসাবো। আবার ধরো এখান থেকে আমি আসতেছি, তখন এই চেনটা তো আমি কেন্দ্রের সোজা ধরে রাখবো, তখন এটা যদি 5 মিটার হয় তাহলে এখান থেকে আমি 5 মিটার এসে এখানে লাঠি একটা পুঁতবো। তাহলে আমি এখান থেকে যতটুক দূরে দূরে নিব, আমি ততটুক দূরে দূরে ঠিক বাঁকের উপরের বিন্দুগুলো পাইলে আমি আবার এভাবে বসাই দিলে আমি কি করতে পারবো, বাঁকটা স্থাপন করতে পারবো। এটা হচ্ছে তির্যক ভাবে। এটা কিভাবে, তির্যক ভাবে। আরেকটা হচ্ছে লম্ব ভাবে, স্পর্শক থেকেই লম্ব ভাবে। সেটা কিভাবে, যদি এরকম ভাবে দুইটা রাস্তা মিলে, তাহলে আমাদের এই স্পর্শক থেকে এই স্পর্শকের সাথে লম্ব এইভাবে নিব, এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তারপরে এবার কিন্তু দেখো দিকটা কিন্তু তোমার আমার বাঁকের কেন্দ্রের দিকে আসে নাই। এবার দিক যেদিকে যাক ওটা কোনো সমস্যা না, আমার খেয়াল থাকতে হবে কি এখানে 90 ডিগ্রি তৈরি হবে স্পর্শকের সাথে,
আবার তোমার এতটুক নিব, আমার দিক কিন্তু এবার কেন্দ্রের দিকে না, আবার এখান থেকে নিব, এখানে 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এখান থেকে কেন্দ্রের দিকে না, আগেটা যেমন কেন্দ্রের দিকে ছিল এটা কিন্তু কেন্দ্রের দিকে না, এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি হবে, আর এতটুকের মাপ আমাদের জানা লাগবে। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে নিই, অথবা তুমি এখান থেকে যদি নাও, যেখান থেকেই নাও, এটা হবে 90 ডিগ্রি, আর আমাদের দিক কেন্দ্রমুখী হওয়া লাগবে না। ঠিক আছে, এই দ্বিতীয় পদ্ধতি যেটা দেখলাম সেটা হচ্ছে স্পর্শকের সাথে লম্ব, আর প্রথম যেটা বললাম সেটা হচ্ছে স্পর্শকের সাথে তির্যকভাবে। ঠিক আছে, স্পর্শক হতে লম্ব অফসেট হচ্ছে 2 নাম্বারটা, এটা লম্ব অফসেট, আর প্রথমটা হচ্ছে কি তির্যক অফসেট নিয়ে। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা পদ্ধতিতে কিভাবে আমাদের অফসেটের মানটা বের করতে হয়, ঠিক আছে, ওইটা আমরা দেখবো এখন। এখন আমরা প্রথমটা দেখব, তির্যকভাবে অফসেট নিয়ে যেভাবে বাঁক স্থাপন করতে হবে। তাহলে 1 নাম্বারটা আমি একটু চিত্রটা আঁকাই। এটা হচ্ছে আমাদের স্পর্শক, আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা এখান থেকে এটা আমরা T1 ধরি, এখান থেকে আমরা x মিটার দূরে, এখান থেকে আমরা একটা অফসেট নিব তির্যকভাবে, এই যে তির্যকভাবে নিতেছি। তির্যকভাবে আমাদের লক্ষ্য থাকবে কি, আমাদের অফসেটের দিকটা হবে কেন্দ্রে, তাহলে এটাকে এতটুকু আমাদের লাগবে, তাহলে এটা আমরা ধরি ও এক্স। ঠিক আছে, এটা আমরা ধরি এ বিন্দু, এটা ধরি ও বিন্দু, এটা টি বিন্দু ধরলাম, এটারে আমরা ধরতে পারি পি বিন্দু, যে কোনো বিন্দু ধরলে হয়, এটা সমস্যা নেই। এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের অনুযায়ী লিখতে পারি T1P ও ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে অতিভুজ স্কোয়ার। তাহলে এই পুরাটা যদি অতিভুজ হয় তাহলে অবশ্যই এই পরিধি থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, তারপরে আসা ও এক্স, তাহলে এই পুরাটা হবে আর প্লাস ও এক্স, আর প্লাস ও এক্স হবে আমাদের এই ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি হবে, আর প্লাস ও এক্স, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে T1P দূরত্ব আমরা x মিটার ধরে নেব, T1P স্কোয়ার যোগ T1 ও স্কোয়ার, বা আর প্লাস ও এক্স হোল স্কোয়ার সমান সমান T1P, এই T1P এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস T1 ও এটা হচ্ছে কি আর, তাহলে আর স্কোয়ার, এতটুকু দূরত্ব আর, আর স্কোয়ার, বা আর প্লাস ও এক্স সমান সমান দুই সাইডে রুট করে দিলাম, তাহলে এটা লেখা থাকে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা রুট, বা আমাদের লাগবে ও এক্স এর মান, তাহলে আমরা ও এক্স রাখবো, ও এক্স সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যে কথা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একই কথা, আর ওই সেটে গেলে মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই যে ও এক্স এর মান আমরা বের করতে পারবো। এখন আমরা এখানে দাঁড়ায়া x মিটার দূরে, এক্স বলে দিব 5 মিটার 10 মিটার 15 মিটার দূরে আমরা বসায় বসে অফসেট নিব, অফসেট নিলে আমরা এই যে এই চিত্রটা আমরা পাবো, এখান থেকে অফসেট পাবো, এখান থেকে একটা অফসেট পাবো, প্রথমে এক্স এতটুক, তারপরে এক্স এতটুক, তারপরে এতটুক, এভাবে আমরা এই অফসেট গুলা পাবো। এগুলো কিন্তু আমাদের ও এক্স এর মান, আমরা তখন এখান থেকে আমরা শিকল দইরা এখানে বসে আমরা বাঁকটা স্থাপন করতে পারবো। ঠিক আছে, বইয়ের মধ্যে বৃত্তীয় ধর্ম অনুসারে একটা কথা বলা আছে, এটা আসলে কিছুই না, এখান থেকে যদি তুমি এক্স এর মানটা বের করো তাইলে এটা বের হয়ে যাবে। যদি এখান থেকে আমরা এখানে আমরা সূত্র দিই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দুই পাশে প্লাস আর স্কোয়ার আছে, তাহলে কাটা, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার সমান সমান 2 আর ও এক্স প্লাস ও এক্স এর স্কোয়ার। ঠিক আছে, এখন যদি তুমি এক্স স্কোয়ার সমান সমান লেখো, কি লিখবা, ও এক্স আমি কমন নিলাম, তাহলে কি থাকলো 2 আর প্লাস ও এক্স। এই যে এই লাইনটাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার সমান সমান ও এক্স ইন্টু ও এক্স প্লাস 2 আর, এই যে এই লাইনটা আমাদের সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, এখন
এই লাইনটাতে আবার গুণ করলে এই লাইনে চলে যাব। বুঝো না এই বিষয়টা? এই যে এখানে দেখো, মূলত আমি কমন যদি না নিই তাহলে আগের লাইনটাই থাকলো না, তো ওইটাই দেখাতেছি। এক্স স্কোয়ার সমান সমান 2r ও এক্স প্লাস ও এক্স এর স্কোয়ার। তাহলে এখানে যার মানটা বাদ দিছে সেটা হচ্ছে ও এক্স। এটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে? ক্ষুদ্র জিনিসের যদি তুমি স্কোয়ার করো, যেমন 0.1 যদি তুমি স্কোয়ার করো তাহলে এটা আরো ছোট হয়ে যাবে, এই জন্য এটা বাদ দিছে। বাদ দিয়ে এখান থেকে ও এক্স এর মান বের করছে এক্স স্কোয়ার বাই 2r। এই যে একটা জিনিস বাদ দিছে, কিছু একটা বাদ দিছে, তাহলে এটা কি আর প্রকৃত রইলো? আগের সূত্রে আমরা কিন্তু কিছুই বাদ দেই নাই, তাহলে এটা সবচেয়ে বেশি প্রকৃত। তাহলে এটা প্রকৃত মান দিবে, এই জন্য বইয়ের মধ্যে এটা প্রকৃত মান লেখছে। এখান থেকে কিছু একটা বাদ দিছে, এই কিছু একটার জন্য এটা প্রায় প্রকৃত। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন দেখবো স্পর্শক থেকে লম্বভাবে অফসেট নিয়ে কিভাবে তৈরি করতে হয়। আমি তো দেখাইলাম যে লম্বভাবে অফসেট নিয়ে তৈরি করতে হয় কিভাবে, বাঁকটা সংস্থাপন করতে হয় কিভাবে দেখাইলাম। এখন সূত্রটা দেখাই দিতেছি। এটা হচ্ছে এটা চিত্র। এখন আমরা ধরি এ, এই বিন্দুটা ধরি বি, ঠিক আছে? এই এক্স দূরত্ব থেকে আমরা অফসেট নিব, এখানে 90 ডিগ্রি হবে। আর এটা দিক যে দিকে যাক আমাদের সমস্যা নেই, আমাদের দরকার ও এক্স এর মান। তাহলে এখানে যে বিন্দুতে আমাদের খুঁটিটা পুঁতবো ওই বিন্দু থেকে আমরা এইদিকে সমান্তরাল, এই এক্স এর সমান্তরাল একটা বাহু আঁকলাম, যেটা এ ও এই বাহুকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এক্স, এটা সমান সমান হবে এইটা। তাহলে এইখানে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ত্রিভুজ এম ও কিউ নেই, ত্রিভুজ এম ও কিউ থেকে পিথাগোরাসের অনুযায়ী প্রতিভুজ স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার। এটাই তো আর, ঠিক না? পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আর স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার যোগ এম কিউ এর স্কোয়ার, বা আর স্কোয়ার ও এম এর কি আমরা লিখতে পারি না যে আর মাইনাস ও এক্স? এটা যদি ও এক্স হয় তাহলে এটাও কি হবে? ও এক্স। তাহলে এই এম ও রে কি আমরা এই পুরাটা থেকে যদি ও এক্স বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এম ও পাবো। তাহলে এম ও এর জায়গায় আর মাইনাস ও এক্স লিখলাম, এম ও এর মান, আর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস এম কিউ। কই এম কিউ, এটার মান কি এক্স না? এই যে এক্স মিটার দূরত্বে আমরা দূরত্ব নিতাম যে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, বা আর ও এতটুকু আশা করি বুঝার কথা, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা আর মাইনাস ও এক্স সমান সমান রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বা আমি ও এক্সটার ওই পাশে নেবো, এটা পুরাটা এই পাশে আনবো, তাহলে কি হবে? ও এক্স সমান সমান আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে আমরা ও এক্স এর মান আমরা পাইলাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মান। এখান থেকে আমরা এক্স মিটার দূরত্বে যদি আমরা 5 মিটার নিই তাহলে এক্স এর মান আমরা 5 মিটার বসাবো। এখান থেকে আমরা 10 মিটার নিলে এক্স এর মান 10 বসাবো, যে মান আসবে এখানে আমরা লম্ব বসাবো। এখানে লম্ব টানা যায় যে কোনো ভাবে, যেমন অপটিক্যাল স্কোয়ার আছে, তারপর বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এখানে 90 ডিগ্রি আঁকা যাবে। ওইখান থেকে আমরা ধইরা এখানে যে মানটা আসবে এই মানটা অনুযায়ী এখানে একটা লাঠি বসাবো, আবার এখানে নিব এখানে বসাবো, এভাবে আমরা এই বাঁকটা স্থাপন করতে পারবো। এখন এটা হচ্ছে প্রকৃত মান, বইয়ের মধ্যে লেখা আছে। আরেকটা সূত্র বের করছে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে কিভাবে বের করছে? ও এক্স সমান সমান আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট। এটা থেকে কি করছে? আর মাইনাস
আর স্কোয়ার কমন নিলাম, থাকলো কি তাহলে এখানে 1 মাইনাস, এখানে তো আর নাই, তাহলে এখান থেকে তো আমি কমন নিয়েছি, তাহলে এটা আমার কি করতে হবে, আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই পুরোটার উপরে স্কোয়ার সমান সমান আর মাইনাস এই স্কোয়ারের রুটে কাটবে, তাহলে থাকবে আর, আর এখানে এটার উপরে স্কোয়ার থাকবে, এটার উপরে রুট থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন আর মাইনাস এটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস আর ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এটার উপরে পাওয়ার হাফ। এখন এইটুকু অংশটা আমি দ্বিপদী বিস্তৃতি করব। দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1 প্লাস জেড টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এটার দ্বিপদী বিস্তৃতি করলে কি হবে, 1 প্লাস এন জেড প্লাস n into n minus 1 divided by 2 factorial into z square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial divided 3 factorial into z cube, এভাবে এটা চলতে থাকবে। তখন এখন এটারে দ্বিপদী বিস্তৃতি করলে যে মানটা আসে এই পুরোটা z, তাহলে আমি যদি 2 লাইন করি কি পাওয়া যায় দেখা যাক, n প্লাস n এর জায়গায় আমি কি রাখবো, এটা হচ্ছে n, তাহলে হাফ, আর z এর জায়গায় কি লিখবো, মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে না, 1 প্লাস সরি এটা মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বাই 2 আর স্কোয়ার। এখন আমি আর বাকিগুলো করলাম না কেন, বাকিগুলো করলে এগুলার মান অনেক ছোট আসে। ঠিক আছে, এগুলার মান অনেক ছোট আসে, সেজন্য এগুলা বাদ দিয়ে দিছি। তারপরে এই মানটা যদি আমরা আমরা কতটুকুর মান বের করলাম, এই যে আমি বক্স করে রাখছি এতটুকুর মান পাইলাম আমরা কি, এতটুকু, কিছুটা আমরা বাদ দিছি। ঠিক আছে, বাদ দিছি কিছুটা, ওইটা আমি বলতেছি। এখন এটা আমি এই বক্সের মধ্যে বসাই দেব, তাহলে ও এক্স সমান সমান আর মাইনাস আর ইন্টু এই যে এটা যেটা পাইলাম এটা বসাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 আর স্কোয়ার। ঠিক আছে, সমান সমান আর, এখন আর দিয়ে গুণ করে দিলে মাইনাস আর, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আর ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার, মানে এই আর গুণ হয়ে এখানে আর হয়েছে, সমান সমান আর আর কাটা, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার, আর এই আরে আর একটা আরে কাটা যাবে, আর একটা আর নিচে থাকবে, তাহলে 2 আর ও এক্স সমান সমান এটা বাইরে। দেখো এই সূত্রটাই কিন্তু আবার প্রমাণ করে দেওয়া আছে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। এটার মধ্যে লেখা আছে যে প্রায় প্রকৃত। ঠিক আছে, প্রায় প্রকৃত, কেন প্রায় প্রকৃত, ওই যে আগের সূত্রের মতোই এখানেও আমরা কিছু একটা বাদ দিয়েছি। ঠিক আছে, কিন্তু উপরে যে আমরা সূত্রটা প্রমাণ করছিলাম ওই সূত্রের মধ্যে কিন্তু আমরা কিছু বাদ দিই, সেই জন্য এটা হচ্ছে প্রকৃত। আর এখন যেটা করলাম আমরা কিন্তু মাত্র 2টা পদ নিছি, আর বাকি পদগুলা ইগনোর করছি, কারণ এগুলোর মান অনেক ছোট সেই জন্য। তাহলে আমরা অঙ্ক করার সময় এটা করতে পারবো। 3 নাম্বার যে পদ্ধতিটা, 3 নাম্বার পদ্ধতি হচ্ছে জ্যাকে একাধিক ক্রমে দ্বিখণ্ডিত করে ভাগ সংস্থাপন করা। এটা হচ্ছে সবচেয়ে সহজ। জ্যাকে একাধিক ক্রমে বিভক্ত করতে হবে, তাহলে এটা যদি আমাদের দুইটা রাস্তা মিলে, তাহলে এই যে যে এই যেটারে আমরা প্রথমে মাঝখানে বিভক্ত করব, বিভক্ত করলে এখানে একটা দাগ দিব, দিয়ে আবার এখানে একটা জ্যা পাবো, এখানে একটা জ্যা পাবো, এই যেটারে আবার মাঝখানে ভাগ করব, তাহলে এখান থেকে আবার এখানে টানবো, এখান থেকে এখানে, এটারে আবার অর্ধেক করব এখানে। সরি আমার এটা বোঝা যাইতেছে না, খাতা হওয়ার কারণে বোঝা যাইতেছে না। তারপরেও আবার এখানে যে যেটা পাইলাম এটা আবার অর্ধেক করব। বোর্ডে হলে বা বড় জায়গা হলে সুন্দর মতো বোঝা যেত, আশা করি বোঝা গেছে। তারপর আমরা এই বিন্দুগুলো সব যোগ করে দেব, পাবো এটা হচ্ছে আমার 3 নাম্বার, যাকে একাধিক ক্রমে বিভক্ত করে। 4 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই প্রমাণটা পরীক্ষায় আসে এবং এই সূত্রটা দিয়ে ম্যাথও আছে। এই সূত্রটা প্রমাণ করতে
আমি যে পূর্বে যেই সূত্রগুলো প্রমাণ করছিলাম ওইগুলোর হেল্প লাগবে। আর হচ্ছে কয়েকটা বিষয় আছে যেগুলো আমি এখন দেখাই দিতেছি। এখানে অনেক হিজিবিজি করে লেখা আছে, শর্ট করে দেখাই দেবো, ইনশাল্লাহ বুঝলে তুমি নিজে নিজে করতে পারবা। এখানে কয়েকটা বিষয়, 4 নম্বরটার নাম হচ্ছে বর্ধিত জ্যা হতে অফসেট নিয়ে। বর্ধিত জ্যা হতে অফসেট নিয়ে কিভাবে করতে হবে আমি এখানে প্রথমে একটু দেখাই প্র্যাকটিক্যালি। এই যে এখান থেকে প্রথমে আমরা এখানে এইভাবে বৃত্তচাপ নেব, ঠিক আছে, তারপর এটা এইভাবে যোগ করে এটা বাড়ায় দিব, বাড়ায় দিলে এখান থেকে আবার এখানে বৃত্তচাপ নেব, আবার এটা যোগ করব, যোগ করে এভাবে বাড়ায় দিব, তারপর আবার এখান থেকে এভাবে বৃত্তচাপ নেব। মূলত আমাদের এই যে বৃত্তচাপ গুলা যেটা কত হবে, কোন জায়গায় কত হবে এটা বের করতে হবে। আমি আবারও বলি, বর্ধিত জ্যা হতে অফসেট নিয়ে, এই যে প্রথম তো আর কোনো জ্যা নেই, সেজন্য স্পর্শকটার থেকে আমরা প্রথমে এটা বৃত্তচাপ নিব, বৃত্তচাপ নিয়ে এখানে বাঁকের উপরে একটা লাঠি নিব, তারপরে এখান থেকে এটা এইভাবে এখানে যোগ করব, যোগ করে এটা বর্ধিত করব, বর্ধিত করে এখান থেকে আবার এতটুকের মান আমরা বের করব, এই বৃত্তচাপটা নিব, নিয়ে এখান থেকে আবার এটা এভাবে যোগ করব, যোগ করে এটা বর্ধিত করে দিব, এখানে বসে আবার এখানে এই মানটা নিব। তাহলে আমাদের এই যে বারবার এই মানটা আমরা নিতেছি এটা কত হবে, এটাই আমরা হিসাব করে বের করব। এটা হিসাব করে বের করার জন্য আমি যে আগে প্রমাণ করছিলাম, এই যে বাঘ, এটা বাঘ, এখন আমাদের এই বড় বাঘটারে ছোট ছোট করে চিন্তা করতে হইব। আমি বলতেছি, বললেই বুঝা যাইব। এখানে আমরা এই যে দীর্ঘ যেটা ছিল, দীর্ঘজের সাথে আমাদের যে স্পর্শক, এটা যে মোট কোণ উৎপন্ন করতো, এটা ছিল কত, এটা এটা আমরা গামা ধরছিলাম এবং এখানে আমরা ডেল্টা ধরছিলাম। এখন আমি ধরি এটা ছোট ডেল্টা, ঠিক আছে, ডেল্টা, তাহলে এই যে কেন্দ্রীয় কোণ এটা কি হবে আমার 2 ডেল্টা। অবশ্যই আমি প্রথম ক্লাসে প্রমাণ করছিলাম যে এইটা এটার দ্বিগুণ, সরি এটা হচ্ছে এটার অর্ধেক, অর্থাৎ তাহলে এটা হচ্ছে এটার দ্বিগুণ, তাহলে এটা ডেল্টা হলে এটা 2 ডেল্টা। প্রমাণ করছিলাম ওই যে মোট স্পর্শক কোণ কেন্দ্রীয় কোণের অর্ধেক, এটা প্রমাণ করছিলাম, তাহলে এটা বুঝলাম। আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি আমরা প্রমাণ করছিলাম না, 2r সাইন, এই যে এখানে যে কোণটা থাকতো তার অর্ধেক, তাহলে এখানে এই কোণটা যদি 2 ডেল্টা হয় তাহলে এটার অর্ধেক কি হবে, 2 ডেল্টা এর অর্ধেক যদি আমি করি তাহলে শুধু ডেল্টা হবে, তাহলে এখানে এই দূরত্বটা কিন্তু এখানে ডেল্টা হবে। মনোযোগ দিয়ে বুঝলেই আমাদের বইয়ে যে হিজিবিজি লেখা আছে ওইটা নিয়ে আর মাথা ঘামান লাগবো না, ঠিক আছে। তাহলে আমরা এই দূরত্বটা পাবো কিভাবে, 2r সাইন ডেল্টা বাই 2, তাহলে এখানে ডেল্টা বাই 2 করলে তো আমাদের ডেল্টা আসতেছে, কারণ এই পুরাটা হচ্ছে ডেল্টা 2 ডেল্টা, তাহলে এটার অর্ধেক করলে ডেল্টা হইব, তাহলে এই দূরত্বটা আমরা বুঝলাম। এখানে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, এখানে এই দুইটা কোণ কিন্তু সমান, ঠিক আছে, এই দুইটা কোণ কি সমান, অর্থাৎ এইখানে যে স্পর্শকটা, এই পুরাটার যদি আরেকটা স্পর্শক হয় তাহলে এই স্পর্শক দুইটার কোণ কি হইতেছে, সমান হইতেছে, যেহেতু এটা একই বিন্দুতে মিলতেছে, ঠিক আছে, মানে স্পর্শক দুইটার কোণ সমান হবে এই জে এর সাথে, এটা আমরা জানি। আরেকটা জিনিস জানতে হবে, যদি আমি এই স্পর্শকটারে আমি বাড়ায় দিলাম, সরি এই জেটারে আমি বাড়ায় দিলাম, পাশাপাশি এই স্পর্শকটারও আমি বাড়ায় দিলাম, তো দুই পাশে যে বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার কারণে এই কোণটা যেটা এর বিপরীত কোণ কি এটা হয়েছে না, তাহলে এই ডেল্টা কোণের সমান হবে কি এইটা, এই কোণটাও ডেল্টা হবে, ঠিক আছে। আমি আরেকবার বলি, এতটুকু চিত্র যদি কেউ বোঝে তাহলে প্রমাণে গিয়ে তার কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এইটাকে আমি যদি ধরি ডেল্টা, তাহলে এই কোণের দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 2 ডেল্টা। আর যদি এটা 2 ডেল্টা হয় তাহলে এই দূরত্বটা হবে 2r সাইন এই ডেল্টা বাই 2, মানে এই পুরাটা তো এখন 2 ডেল্টা আছে, তাহলে এটার অর্ধেক করলে হবে কি ডেল্টা, এই যে এখানে দেখাইলাম, তাহলে এটা হবে এটার দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য, এবং এই কোণটাও কি হবে, সমান হবে, যেহেতু এটার এই বৃত্তাকার বাঁকের স্পর্শক, ঠিক আছে। এবং এই যেটাকে আমি দীর্ঘ করলাম আর এই স্পর্শকটাকে দীর্ঘ করলাম, এখানে যে বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে সেটাও কি এটার সমান। আর দুইটা জিনিস যেটা আমরা 9 10-এ পড়ছিলাম, যে বৃত্তচাপ বের করার ক্ষেত্রে আমাদের কোণ রেডিয়ানে থাকলে s ইকুয়াল টু r থিটা, এরকম একটা সূত্র পড়ছিলাম, এই যে এরকম, মনে পড়ে কিনা জানি না, এটা যদি s হইতো, আমাদের এটা যদি r হইতো আর এটা থিটা হইলে আমরা কি পড়তাম, এই s সমান সমান r থিটা, তখন অবশ্যই থিটাটা রেডিয়ানে থাকা লাগতো, ঠিক আছে, রেডিয়ানে থাকা লাগতো।
এখানে এখানে আমাদের থিটা থাকে ডিগ্রিতে। ডিগ্রিতে থাকলেও যদি থিটাটা খুব ছোট হয় তাহলে ডিগ্রি আর রেডিয়ান একই ধরা যায়। ঠিক আছে, তাহলে এখানে যে বৃত্তচাপটা সেটার মান আমরা কি রাখতে পারি, এস আর থিটা, এটাতে আমরা বের করতে পারবো। যখন এই থিটাটা যদি ডিগ্রিতে থাকে এবং খুব ছোট হয়, খুব ছোট হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এভাবে বের করতে পারবো। এ একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে যদি সাইন থিটা, এই থিটার মান যদি খুব ছোট হয় তাহলে এটা সরাসরি থিটা লেখা যায়। এখন কেমনে লেখা যায়, কি লেখা যায়, এই ব্যাখ্যা জানি না এমন না, জানি, কিন্তু এটা বাড়াইতে গেলে এই ক্লাসটা আরো 15-20 মিনিট বেশি হয়ে যাবে। তাই এটা এতটুকু তুমি ধরে নাও যে এটা যদি, এটা এখানে রেডিয়ান না হইয়া যদি ডিগ্রিতেও হয়, ছোট হলে এটা সত্যি। আবার সাইন থিটার মান থিটা যদি খুব ছোট হয় তাহলে এটা শুধু থিটা লেখা যায়। এতটুকু বিশ্বাস করে নেও, তারপর বাকি প্রমাণটা আমি দেখাই দিতেছি। এখন প্রমাণটা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের স্পর্শকের প্রথম বিন্দু। ঠিক আছে, আমরা যখন একটা বাঁক সংস্থাপন করব, এখান থেকে আমরা কি করব, মাপতে 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 এখানে আসব। আসার পরে আমরা যেই শিকল দিয়ে মাপি ওই শিকল দিয়ে একটা পূর্ণ দৈর্ঘ্য নাও পাইতে পারি। আমি এটা প্রথম ক্লাসে উপজের সময় আলোচনা করছিলাম যে এটা পূর্ণ যে নাও পাইতে পারি। তাহলে প্রথম যেটা আমাদের, যদি আমাদের শিকলটা 30 মিটার হয়, আমাদের প্রথম এই যেটা যে 30 মিটার হবে এটার কোনো গ্যারান্টি নেই। এখানে এসে শিকল আমাদের মিলতেও পারে, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। সেজন্য এখানে যে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উপজে। তো এই উপজেটা আমাদের যতই হয়, যতই হোক 30 মিটার নাও হইতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম এই বিন্দু থেকে আমরা উপজে যত হয় 20 মিটার 30 মিটার যাই হয় ওইটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবং ওই বৃত্তচাপটাই এখন বের করব। আমি বোঝার জন্য চিত্রটা স্পষ্ট করে আঁকার জন্য, আঁকার সাথে আর বইয়ের সাথে মিল থাকবে না, কিন্তু তুমি বুঝতে পারবা কি আঁকতেছি। তাহলে এখানে আমি প্রথম, এটা কি C1, ঠিক আছে, আর বইয়ের সাথে মিল রাখার জন্য আমি এখানে যা যা ওরা ইউজ করছে সিম্বল, আমিও সেই সেই সিম্বল ইউজ করব, যাতে প্রমাণ আর বই যাতে সহজে বুঝতে পারো। এখানে আমি অন্য কোনো অক্ষর ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আমাদের এ। এখানে আমরা একটা, এখানে দইরা শিকল ধরে আমরা C1 পর্যন্ত নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের A1 বিন্দু, বুঝলাম। এখন আমরা যে একটু আগে উপরে দেখাইছিলাম যেই কথাগুলা, এইখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে এটা যদি আমরা বলি ডেল্টা, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে 2 ডেল্টা, এই যে এটার সাথে মিলাও, এখানে যে কোণটা উৎপন্ন হয়, আমরা এটা পুরাটা একটা বাঁক ধরছিলাম। এখন আমরা এতটুকুর একটা বাঁক ধরি, মনে করো যে এটাই একটা বাঁক। ঠিক আছে, এটা যদি একটা বাঁক হয় তাহলে এটা যদি ডেল্টা হয় তাহলে অবশ্যই এটা 2 ডেল্টা। হুম, এখন এখানে একটা স্পর্শক আঁকি আমি, এখানে একটা স্পর্শক আঁকি এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্পর্শক। যেহেতু এটা একটা স্পর্শক তাহলে এই কোণটা ডেল্টা হবে। আমার এখানে দেখলাম না, এটা যদি ডেল্টা হয় তাহলে এটার অপর যে স্পর্শকটা থাকে সেটাও কি একটা ডেল্টা। ঠিক আছে, এই স্পর্শকটা আমরা মনে করি এ প্রাইম বিন্দুতে মিলছে, তাহলে এটা কি ডেল্টা। এখন আমরা প্রথম O1 অর্ডিনেটটা বের করব। ঠিক আছে, তা আরেকটা জিনিস, এখানে C1 সমান সমান কি হবে, আমরা জানি 2R, সরি C1, C1, ধরো T1A, এটা সমান সমান কি C1 হইতে পারে না, C1 না? তাহলে এই C1 এর মানটা কি হবে, 2R। তাহলে এখানে কি আছে, আমাদের ব্যাসার্ধ R আছে, তাহলে আমরা জানি কি 2R সাইন, এটা যেহেতু 2 ডেল্টা তাহলে 2 ডেল্টা বাই 2, 2 ডেল্টা বাই 2 সমান সমান 2R সাইন 2 এ 2 এ কাটা ডেল্টা, এটা থাকলো না? আমি কিন্তু বলছি যে ডেল্টা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটারে শুধু থিটা লেখা যায়, তাহলে এটা কি লেখা যায়, 2R ডেল্টা, এখানে কি C1, বা এই যে ডেল্টার মান এখন আমরা পাইলাম কত, C1 ডিভাইডেড বাই 2R।
এটার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আরেকটা সূত্র যে বললাম S = r থিটা, ঠিক আছে, আমরা কিন্তু এখানে এতটুক ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটা আঁকবো। তাহলে এখানে আমাদের ওই S = r থিটা এখানে যে দেখাইলাম এইটা অনুযায়ী আমাদের আরটা হবে এখানে C1 আর থিটাটা হবে আমাদের ডেল্টা, আর এই এসটা হবে হচ্ছে আমাদের এই যে O1, ঠিক আছে না? তাহলে আমি একটু ভাঙিয়েই লিখি, S = আমরা জানি কি r থিটা, তাহলে এখানে আমাদের S এর মানটা কি O1, ঠিক আছে, আর এর মানটা কি হবে C1, এই যে এখান থেকে পর্যন্ত আমরা এই ব্যাসার্ধটা নিয়ে আঁকলাম, আর থিটার মানটা কি হবে ডেল্টা, বা O1 = এই C1 থাকলো, এই যে ডেল্টার মান আমরা কিন্তু এখানে বের করে রাখছি। দেখো তাহলে ডেল্টার জায়গায় আমি C1 লিখলাম, আর ডেল্টার জায়গায় ডেল্টার মান যদি আমি বসাই C1/2r, বা O1 = এই C1 গুণ করলে C1² / 2r। এটা তুমি 2 নং সমীকরণ দাও, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের 4 নাম্বার যে পদ্ধতিটা, এটা হচ্ছে যা বর্ধিত করে আমরা অফসেট নেব। তাহলে এই যেটা আমি বর্ধিত করব না, ওই যে আগে দেখাইলাম, এই যে এখানে চিত্রের মধ্যে দেখাইছিলাম, ঠিক আছে। তাহলে এই যে প্রথম আমি যে উপজেটা পাইলাম এটা এখন আমি বর্ধিত করব, বর্ধিত করে এখন এইখান থেকে অফসেট নিয়ে আমরা O2টা বসাবো। এখন প্রথমটা হচ্ছে আমাদের C1 ধরলাম প্রথম উপজে, তারপরে কিন্তু আমাদের সিকল যদি 30 মিটারই হয় তাহলে আমরা 30 মিটার করে নিব। তাহলে এখান থেকে আমরা ধরি যে বাঘটা এইভাবে যাইতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটার আমরা বইয়ে কি ধরছে, এটা C2 ধরছে, এটা হচ্ছে C2, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি এই যে যেটা বর্ধিত হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এখানে B2, এটা হচ্ছে B1, আর এই বিন্দুটা হচ্ছে ধরো B, ঠিক আছে। তাহলে আমি এখানে বসায়া এখানে একটা বৃত্তচাপ নিব, কার সমান করে নেব, এই C2, এই যে এতটুকু সমান করে আমি একটা কি বৃত্তচাপ নিব। এই পুরা বৃত্তচাপটা হচ্ছে আমাদের O2, মানে O2 হইতেছে আমাদের B2 থেকে B, এইটুকু, ঠিক আছে। এখন আমি যে একটা বিপ্রতীপ কোণের কথা কনসেপ্ট বলছিলাম, এটা কিন্তু আমি আগেই বলছি যে এটা ডেল্টা হলে এটাও কি ডেল্টা। এখন দেখো এই যে আমাদের স্পর্শকটা, এই স্পর্শকটা কিন্তু কি এই যে এটা, ঠিক না, এই স্পর্শকটা হচ্ছে এটা। তাহলে এই স্পর্শক আর এই যে এটার কোণ এখানে কি ছিল, ডেল্টা ছিল না। তাহলে আল্লাহর রহমতে কি বিপ্রতীপ কোণ হিসাবে এটাও ডেল্টা হইব না, এটা আমাদের ডেল্টা, ঠিক আছে। এখন আমরা যে আগে যেটা বের করলাম ঠিক একইভাবে এটা একটু চিন্তা করো তো, এটা যদি তোমার স্পর্শক হয়, এটা যদি তোমার জে হয়, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হইব না, এটার আমরা ডেল্টা 2 ধরি, ডেল্টা 2। তাহলে কেন্দ্রে ঠিক একইভাবে এখানে কেন্দ্রে এটার দ্বিগুণ একটা কোণ উৎপন্ন হইব, ঠিক আছে। এখন আমাদের এতটুক বুঝলে এখন এখান থেকে আমাদের পুরো অফসেটটা লাগবে। তাহলে আমরা যদি প্রথম এতটুক B2 থেকে B1 পর্যন্ত বের করি, তারপরে B1 থেকে B পর্যন্ত বের করি, তাহলে এই দুইটা যোগ করে দিলেই কিন্তু আমাদের পুরো অফসেটটা বের হইব। এই দুইটা যোগ করবো, প্রথম B2 থেকে B1 বের করবো, তাহলে B2 থেকে B1 পর্যন্ত যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি কি S = r থিটা। আমি কিন্তু বলছি যে এখানে যে আমরা যে বৃত্তচাপটা নিব এটা কিন্তু অবশ্যই C2 এর সমান। আগে যে বৃত্তচাপটা আমরা এখান থেকে নিয়েছিলাম এটা কিন্তু C1 এর সমান করে নিয়েছিলাম। তাহলে এখানে আমরা S = r থিটা দিলে আর এখানে কি হবে, আর হবে C2, আর থিটাটা কি হবে, এই যে আমরা কিন্তু এতটুক নিব, তাহলে এতটুকের ক্ষেত্রে আমাদের কি ডেল্টা, কারণ এটার বিপ্রতীপ কোণ ছিল এটা, তাহলে এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তাহলে এখন এই ডেল্টার মান কিন্তু আমরা প্রথমেই পাইছিলাম না, এই ডেল্টার মান আমরা 1 নং সমীকরণ থেকে এবার বসাবো। তাহলে C2 ডেল্টার মান কি C1/2r, তাহলে এটা কি হয় C2/2r। এটা আমরা কি পেলাম B2 থেকে B1 পর্যন্ত, তাহলে এটা একটা পাইলাম। এখন আমাদের কি লাগবে, এই যে এতটুক থেকে এতটুক পর্যন্ত আমরা O1টা যেভাবে পাইছিলাম, ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কিন্তু এই যে
C2 এর মানটা কিন্তু এতটুকু আমরা এভাবে পাবো। এটা যেমন পাইছিলাম আমরা এতটুক যেমন আমরা পাইছিলাম কত, C1 স্কোয়ার ডিভাইডেড বাই 2R, আমরা এতটুকু পাবো কি কত, C2 স্কোয়ার ডিভাইডেড বাই 2R। এটা পাবো কত, B1 থেকে B পর্যন্ত। এটা হচ্ছে কেউ যদি আগেরটার বাইরে নিজে প্রমাণ করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে আমি দেখাই দিতেছি কিভাবে এটা হয়। এখন যারা এটা মাইনে নিচ্ছে তারা তো মাইনে নিলে, আর যারা দেখতে চাও তাদের জন্য দেখাইতেছি যে এতটুকুর মধ্যে এতটুকুর দৈর্ঘ্য কি হবে, C2, তাহলে C2 এটা তো আমার দীর্ঘ যে, ঠিক আছে না, এটা সমান সমান কি লিখতে পারে, 2R সাইন এখানে ডেল্টা 2, এখানে তাহলে এখানে 2 ডেল্টা তৈরি হয়েছে না, তাহলে এখানে হবে কি ডেল্টা 2 ডেল্টা 2/2 হইতো, তাহলে এখানে ডেল্টা 2। তাহলে এখান থেকে আমরা ডেল্টা 2 এর মান যেহেতু ছোট, তাহলে এটা আমরা ডাইরেক্ট দেখতে পারি সমান সমান 2R ডেল্টা 2, বা ডেল্টা 2 সমান সমান কত বের হয়, C2 ডিভাইডেড বাই 2R। আবার আমরা S ইকুয়াল টু R থিটা দিয়ে এখানে আমরা বের করছিলাম, এতটুকু আমরা ধরি OX, ঠিক আছে, বি বি B1 B B1 B সমান সমান আমরা OX ধরলাম, সমান সমান কি হয়, এতটুকু আমরা ধরলাম। তাহলে এটা হচ্ছে আমাদের S ইকুয়াল টু কি R থিটা, আর এখানে কি C2, আর থিটা মানে কি এখানে ডেল্টা 2, তাহলে ডেল্টা 2, এই যে ডেল্টা 2 এর মান যদি আমরা এখান থেকে আবার বসাই তাহলে কি বেরোলো, C2 আগেই রইলো, আর এখান থেকে আরেকটা C2, তাহলে C2 ডিভাইডেড বাই 2R, তাহলে উপরে C2 এর স্কোয়ার, নিচে হলো কি 2R। এই OX মানে তো আমাদের B1B ছিল, এই যে B1B কিন্তু আমি লিখছি যে এখানে, আর এই মান কিন্তু সমান। এখন এই যে B2B1 এতটুকু, আবার B1B, এই যে B1B, এই দুইটা মান কিন্তু আমরা পাইলাম, এই দুটো যদি আমি এখন যোগ করে দিই তাহলে কিন্তু আমি পুরাটার মান পাবো, ঠিক আছে, যেটাকে আমরা O2 ধরছিলাম। তাইলে এখন আমি দুটো যোগ করে দিই, যোগ করে দিলে কি হবে, আমাদের O2 বের হবে। O2 কি হবে, C1 C2 ডিভাইডেড বাই 2R যোগ C2 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2R। এখান থেকে কমন যায় কি, C2 ডিভাইডেড বাই 2R কমন যায়, থাকলো কি C1 প্লাস এই পুরোটা তো কমনই গেল গা, C2 স্কোয়ার ছিল এই জন্য C2 এটা থাকলো, ঠিক আছে, তাহলে O2 আমরা এটা পাইলাম। এখন এদিকে একটু খেয়াল করে দেখি, যখন আমরা O2 পাইলাম তাহলে C2 পাইলাম, অর্থাৎ C2 পাইলাম, নিচে 2R থাকলো, আর এখানে C1 পাইলাম প্লাস C2 পাইলাম। আমরা একইভাবে O3 যদি লিখি তাহলে এখানে আমরা C3 পাবো, ঠিক আছে, আর নিচে 2R থাকবে। এখানে দেখো 2 এর সময় 1 ছিল, তাহলে এখানে 3 এর সময় কি হইব, 2 হইব, আর দেখো এখানে 2 এর সময় এখানে 2ই ছিল, তাহলে এখানে O3 এর সময় কি হবে, C3 হবে, ঠিক আছে। এখান এইটাকে যদি আমি সাধারণভাবে লিখতে চাই ON, তাহলে এখানে কি হবে CN, আর নিচে তো 2R থাকবি। এখানে কত দেখো, এখানে যদি 3 হয় এখানে হইতেছে 2, মানে 1 কম হইতেছে, তাহলে এটা কি লেখা যায় CN-1, ঠিক আছে, প্লাস আর এখানে CN, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা একইভাবে যেমন আমরা দেখলাম যে O3 হলে কি হয়, তাহলে O4 হলে কি হবে, এখানে হবে 4, এখানে হবে 3 এর জায়গায় 4, এখানে হবে 2 এর জায়গায় 3, এখানে হবে 4, আর এখানে 2 তো ঠিকই থাকবে। তাহলে আশা করি এই প্রমাণটা বোঝা গেছে। প্রমাণটা যদি কেউ না বোঝো তাহলে ভিডিওটা পজ করে পিছনে আরেকবার ঠান্ডা মাথায় দেখবা, নিজে হাতে কলমে করবা, তাইলে হয়ে যাইব, একদম সহজ, যদি একবার নিজে বুঝতে পারো। আমি অনেক কথা বলছি বারবার বোঝানোর জন্য, বেশি পেঁচায় ফেলছি নাকি এটাও বুঝতেছি না, কিন্তু আমি যথেষ্ট সহজভাবে কিভাবে কি আসছে কিভাবে কি করছে সবকিছু ভাইঙ্গা বোঝানোর চেষ্টা করছি। এটা পরীক্ষায় আসে এটাই দিতে হবে এরকম না, অনেক কোশ্চেন আছে কিন্তু এটা সহজ আছে, যদি কেউ একবার ভাইঙ্গা হাতে নিজে প্র্যাকটিস করে তাইলে অবশ্যই পারবে। এখন এই ভাগটা সংস্থাপন করবে কিভাবে, এখানে মাপতে মাপতে এখানে আসবে, আসার পরে যেই উপজেটা পাবে সেইটা দৈর্ঘ্য নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ নিবে, কতটুক দৈর্ঘ্য হবে, এই যে O1, এই যে আমি তো সূত্র বের করলাম, এই যে এই সূত্রের মধ্যে মান বসায় দিয়া প্রথমটা দৈর্ঘ্য বের করবে,
তারপরে এখান থেকে বৃত্তচাপ আঁকবে, এখানে একটা লাঠি গাড়বে, পরে এইটাকে বর্ধিত করে দিবে, বর্ধিত করে দিয়া এই জায়ের মধ্যে আবার বসাবে, ফিতা বসাবে, কতটুক ফিতা বসাবে, এই C2 যতটুক, C2 সাধারণত কি হয়, শিকড়ের সমান হবে, এটা বসে এখানে আবার কি করবে, বৃত্তচাপ নেবে, এখানে লাঠি ইয়া করবে, পুঁতবে, পরে এখান থেকে আবার এইটাকে এইভাবে বর্ধিত করবে, বর্ধিত করে তারপর আবার এখান থেকে একইভাবে নিবে, এভাবে এটা স্থাপন করা হবে। এখন বইয়ের মধ্যে আরো 2-3টা লাইন লেখা আছে লাস্টে, আমি সূত্রটা ফ্রেশ করে লিখি, ও এন সমান সমান CN ডিভাইডেড বাই 2R ইন্টু CN মাইনাস 1 প্লাস CN। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা থেকে আমাদের 3টা কথা নিচে লেখছে। একটা হচ্ছে প্রথম উপজেয়ের জন্য অফসেটটা কি হবে, O1 C1 ডিভাইডেড বাই 2R C1 এর স্কোয়ার, ঠিক আছে। এখন কিভাবে স্কোয়ার, এটা যদি এখানে আমি লিখে দেখাই, ON সমান সমান C1 ডিভাইডেড বাই 2R, এখানে কি হবে C1 মাইনাস 1 প্লাস C1, এটা 1 মাইনাস 1 মানে তো 0, তাহলে C0 মানে কি আমাদের কিছু আছে, কিছু নাই, প্রথম যেটা আমাদের C1, এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরোটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে না, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, যোগ অবস্থায় না, তাহলে গুণ, এটার সাথে এটা গুণ করলে C1 স্কোয়ার হয়ে যায়, এখানে এটা লেখছে। 2 নাম্বার যেটা হবে O2 সমান সমান C1 ডিভাইডেড বাই 2R, সরি C2 ডিভাইডেড বাই, এখানে 2R সমান ইন্টু C1 মানে n মাইনাস 1 না, তাহলে 2 মাইনাস 1 প্লাস C2। এখন তুমি যদি এই C1 আর C2 কিন্তু সমান না, সেই জন্য এখানে প্লাস দিয়ে লাগছে। এখন তুমি যদি 3 নাম্বারটা বসাও তাহলে C3, ঠিক আছে, 2R, এখানে কি হবে C2 প্লাস C3, ঠিক না, C3। এখন দেখো প্রথম এই যে 2 নাম্বার, এই যে বাঁকের এখান থেকে তুমি যখন প্রথমটা নেবা, প্রথম চেনটা কিন্তু তোমার 30 মিটার থাকবে না, দ্বিতীয় চেনটা কিন্তু 30 মিটার, তৃতীয় চেনটাও 30 মিটার, চতুর্থ চেনটাও 30 মিটার থাকবে। তাহলে প্রথম চেনটা শুধু 30 মিটার না, সেই জন্য এটা এইভাবে ভাঙ্গে লিখতেছি দ্বিতীয়টার ক্ষেত্রে বারবার বলতেছি দ্বিতীয়টা। এখন তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু তোমার এই যে C2 যেই কথা, মানে C2 দ্বিতীয়টা তোমার 30 মিটার হবে, তৃতীয়টাও কি 30 মিটার, তাহলে এটাও 30 মিটার ধরো, এটাও 30 মিটার ধরো, অর্থাৎ দুটা একই হবে। যদি 20 মিটার শিকলে মাপো তাহলে এটাও 20 মিটার হবে, এটাও 20 মিটার হবে, তাহলে দুটা যদি একই হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি না, এরকম লিখতে পারি না, সমান সমান C3 ডিভাইড বাই 2R, এটা যে এটা সেই, তাহলে এটা আমি এইভাবে 2C3 লিখতে পারি, কারণ C3 আর C2 এর মান একই, তাহলে A2 আর A2 কাটতেছে, আর এই C3 স্কোয়ার হইতেছে গুণ করে, তাহলে C3 স্কোয়ার, নিচে থাকলো কি আর। তাহলে দেখো তোমাদের এখানে 2 নাম্বারের পর থেকে 3 নাম্বার থেকে শেষেরটার আগ পর্যন্ত এই সূত্রটাই আসে, তখন এই 3 নাম্বার থেকে শেষেরটার আগ পর্যন্ত এই এই সূত্রটা দিয়েই তোমাদের মান বের হবে। এখানে C3 না লিখে তুমি শুধু C লিখতে পারো, C যখন 30 মিটার অথবা 20 মিটার যা হইতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা মাপ নিয়ে এখানে এইভাবে ভাগ সংস্থাপন করতে পারি। এখন প্রমাণগুলো করাই তো 1 ঘন্টা চলে গেল, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই প্রমাণ দিয়ে, সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ আছে আমরা দেখব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।